আচ্ছা, ফার্স্টে হচ্ছে প্রথম যেটা হচ্ছে যে আমরা চিকিৎসা বিদ্যা দিয়ে শুরু করব। প্রথম যে অংশটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চিকিৎসা বিদ্যা দিয়ে আমরা শুরু করব। চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে আমাদের সব থেকে যে গুরুত্বপূর্ণ নাম সেটা হচ্ছে, চিকিৎসা বিদ্যা দিয়ে শুরু করব তার আগে একটা বিষয় বলবো যে আমাদের ঊনবিংশ শতকে আমরা একটু যাই। ঠিক আছে, এই যে শতকটা রয়েছে যেটা হচ্ছে ঊনবিংশ শতক, এই ঊনবিংশ শতকে এশিয়াটিক সোসাইটি, যেখানে আজও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়, শুধু বিজ্ঞানের তথ্য নয় ইতিহাসেরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়, এশিয়াটিক সোসাইটি এবং বোটানিক্যাল গার্ডেনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই জায়গায় আমরা কি পড়বো, 1787 খ্রিস্টাব্দে হাওড়ায় বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা হয়। কত সালে? 1787 খ্রিস্টাব্দে। 1787 খ্রিস্টাব্দে হাওড়ায় বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, যেটা কোম্পানির বাগান নামে পরিচিত ছিল। যেটা কি নামে পরিচিত ছিল? মূলত যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ পার্টিকুলার সেগুলো, সেই রিজিয়ন গুলো তুলে ধরার চেষ্টা করছি। কোম্পানির বাগান নামে যেটা পরিচিত ছিল, এশিয়াটিক সোসাইটি থেকে এই জায়গাটা আমরা পড়বো। আর আমরা কি পড়বো, এশিয়াটিক সোসাইটি কলকাতায় প্রতিষ্ঠিত হয় 1784 খ্রিস্টাব্দে। 1784 খ্রিস্টাব্দে কে প্রতিষ্ঠা করেছিল বলতে পারবে? উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স, এই ভদ্রলোক তখন বাংলার গভর্নর জেনারেল ছিল, ভারতবর্ষের গভর্নর জেনারেল নয়, বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। তার সময়ে উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে, 1784 খ্রিস্টাব্দে এই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। তাহলে দুটো উল্লেখযোগ্য নাম। এবার এখানে কি কি পড়ানো হতো? এখানে যেটা আমি আগেই বললাম যে শুধুমাত্র বিজ্ঞান চর্চার কথা বলেছে, শুধু কি এখানে বিজ্ঞান পড়ানো হতো? একদমই নয়, এখানে পড়ানো হতো এশিয়ার ইতিহাস। ঠিক আছে, এশিয়ার ইতিহাস। এছাড়া কি পড়ানো হতো এখানে? এছাড়া হচ্ছে পুরাতত্ত্ব, পুরাতত্ত্ব, শিল্পকলা, সাহিত্য, এইগুলো। শিল্পকলা, সাহিত্য, আজও এই বিষয়গুলো সম্পর্কে বিভিন্ন নিদর্শন পাওয়া যায়। আজও এই বিষয়গুলো সম্পর্কে বিভিন্ন নিদর্শন পাওয়া যায়। তাহলে এটা গেল ফার্স্ট, আমাদের এশিয়াটিক সোসাইটি এবং বোটানিক্যাল গার্ডেন থেকে এই তথ্যটা জেনে রেখে দাও। এবারে আমরা আসব চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে। চিকিৎসা বিজ্ঞানে আমরা কি পড়ব? আমরা সাধারণত চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে যে নামগুলো দেখব সেটা হচ্ছে যে, চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে আমরা যে নামগুলো দেখব, যে তিনটে উল্লেখযোগ্য নাম, যেটা তোমাদের টেক্সটে রয়েছে। নাম্বার 1, রাধা গোবিন্দ কর, যার নামে আজকের আরজি কর হসপিটাল। ঠিক আছে, রাধা গোবিন্দ কর, মহেন্দ্রলাল সরকার এবং নীলরতন সরকার, যার নামে এনআরএস। ঠিক আছে, এই তিনজনের নাম পড়ব। তাহলে চিকিৎসা বিজ্ঞানের শাখায় এই তিনজনের কথা উল্লেখযোগ্য। একটা হচ্ছে নীলরতন সরকার, একটা হচ্ছে রাধা গোবিন্দ কর, আর একটা হচ্ছে যার নামে আজকের আরজি কর হসপিটাল, এবং আরেকটা হচ্ছে মহেন্দ্রলাল সরকার। এই তিনজনের কথা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই তিনজনের কথা পড়ার আগে একটা ছোট্ট বিষয় বলবো, যেটা হচ্ছে বিজ্ঞান চর্চায় সাহিত্যের ক্ষেত্রে এই বিষয়ের গুরুত্ব রয়েছে। এটা হয়তো তোমরাও জানো, প্রত্যেকেই জানো, যেটা হচ্ছে যে প্রবন্ধ সাহিত্য এগুলোর গুরুত্ব ছিল, যেটা হচ্ছে শ্রীরামপুর মিশন এবং উইলিয়াম কেরি। কিন্তু এটা কি শুনেছো যে উইলিয়াম কেরি বিজ্ঞান চর্চাও করতেন, বা তাদের একটা ভূমিকা রয়েছে? হ্যাঁ, একদম, তাদের একটা ভূমিকা রয়েছে। সেই ভূমিকাটা কি? সেটা হচ্ছে যে 1800 খ্রিস্টাব্দে মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ড এবং ডেনিস, এই তিনজনের সহযোগিতায় এই শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা হয়। তাহলে 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন তৈরি হলো কাদের চেষ্টায়? নাম্বার 1, মার্সম্যান, যার যার পত্রিকা রয়েছে, তাই না? পত্রিকা রয়েছে যার, যে আমরা জানি যে পত্রিকা রয়েছে এইটা। আর হচ্ছে, আর কে? উইলিয়াম ওয়ার্ড। সমাচার দর্পণ, এগুলো হলো একদম ফার্স্ট, যে সংবাদ কৌমুদি মার্সম্যানের, এইগুলো।
আচ্ছা, তারপরে হচ্ছে উইলিয়াম ওয়ার্ড এবং ডেনিসদের সহযোগিতায়, এদের সহযোগিতাতে 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন তৈরি হলো। এখান থেকে যারা সায়েন্সের যে কাজটা হয়েছিল এখান থেকে, সেটা হচ্ছে এই প্রতিষ্ঠান থেকে ফেলিক্স কেরি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, ফেলিক্স কেরি, উইলিয়াম কেরির নামে ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, এই গ্রন্থটা থেকে মূলত এই বাংলার বিশ্বকোষ শব্দের যে বিশ্বকোষ, এটা চর্চা শুরু হয়। আর এখানে অর্থাৎ অ্যানাটমি কেন্দ্রিক, এখানে কিন্তু কি বলবো, এখান থেকে বিভিন্ন তথ্য, অ্যানাটমি কেন্দ্রিক যে বিভিন্ন তথ্য, সেগুলো এখান থেকে মুদ্রিত আকারে বেরোতে শুরু করে। আরেকটা হচ্ছে দিগদর্শন, যে সাময়িক পত্র, যেটা গুরুত্বপূর্ণ, যেগুলো মার্কসম্যানের ছিল, সেখানেও কিন্তু বিজ্ঞান বিষয়ক বিভিন্ন লেখা বেরোয়। আরেকটা হলো 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার, যার স্কুল বুক অফ সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল ডেভিড হেয়ারের। তো সেই ডেভিড হেয়ারের একটা মাসিক পত্রিকা প্রকাশিত হয়। সেই ডেভিড হেয়ারের একটা মাসিক পত্রিকা প্রকাশিত হয়, এবং সেখানেও কিন্তু বেশ কিছু বিজ্ঞান সংক্রান্ত লেখা বেরিয়েছিল। এটা একদম বিজ্ঞান চর্চার আদি সময় বা প্রাচীন সময় বলা যেতে পারে, প্রথম দিককার। তারপরে এই নীলরতন সরকার মহাশয় এলেন। তাহলে এশিয়াটিক সোসাইটি, বটানিক্যাল গার্ডেন, শ্রীরামপুর মিশন, এই তিনটের ভূমিকার পরে কিন্তু আমরা নীলরতন সরকারকে দেখছি। নীলরতন সরকার, তার সম্পর্কে কি খুব গুরুত্বপূর্ণ তথ্য যে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের একসময় উপাচার্য ছিলেন। পরবর্তীকালে স্নাতকোত্তর, মানে তখন ডাক্তার হতে গেলে এখনকার মতো নয়, জেনারেলি পড়াশোনা করে পরবর্তীতে ডাক্তার হওয়া যেত, অর্থাৎ আর্টস থেকে সায়েন্স বা সায়েন্স থেকে আর্টস, এইভাবে চেঞ্জ করা যেত বিষয়টা। বা নর্মাল আমরা বলতে পারি যে এই যে কি বলবো, মানে জেনারেল লাইনে পড়াশোনা করেও, মানে অনার্স গ্রাজুয়েট মাস্টার্স করেও সেখান থেকে ডাক্তারিতে যাওয়া যেত, যেটা কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ও তাই করেছিলেন। ঠিক আছে, পরবর্তীকালে গঙ্গোপাধ্যায় মানে বসু আর কি। তো যাই হোক, নীলরতন সরকার, যার নামে তিনি কিন্তু নীলরতন সরকার যে ডাক্তারি যে পরিষেবা, তাকে বৃহত্তর মানুষের মধ্যে ছড়িয়ে দেবার একটা ব্যবস্থা করেন। এবং তিনি নিজে শিল্পোদ্যোগী ছিলেন, প্রথম এই দেশে দূষণ মুক্ত ট্যানারি এবং সার ও সাবানের কারখানা স্থাপন করেন। এই নীলরতন সরকার প্রথমবার, যেগুলো আছে তোমাদের নোটে আছে দেওয়া, যেগুলো হচ্ছে প্রথমবারের জন্য তিনি সার এবং সাবানের এই যে ট্যানারি, দূষণ মুক্ত ট্যানারি, সার ও সাবানের কারখানা প্রতিষ্ঠা করেন। এবং তার বন্ধু ছিলেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, তিনিও একজন বৈজ্ঞানিক। ঠিক আছে, এবং তার শিষ্য ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। রবীন্দ্রনাথের খুব আস্থাভাজন মানুষ ছিলেন, এবং রবীন্দ্রনাথকে তিনি খুব ব্যক্তিগত চিকিৎসক হিসেবে, রবীন্দ্রনাথের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নীলরতন সরকারের খুবই নাম ছিল। এবং সেই সময় খুবই, শুধুমাত্র মেধা বলে নয়, এবং তিনি যথেষ্ট ধনীও ছিলেন। ঠিক আছে, তিনি স্নাতকোত্তর বিজ্ঞান বিভাগের সভাপতি পদ লাভ করেন। বেশ কিছুদিন ডক্টর রাধা গোবিন্দ করের সহায়ক হিসেবে কাজ করেছেন। আরজি কর মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। চিত্তরঞ্জন সেবা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। এই কাজগুলো কিন্তু তিনি করেছিলেন। ওকে, এই কাজগুলো তিনি করেছিলেন। তাহলে এটা হচ্ছে নীলরতন সরকার সম্পর্কে। এবারে আসি প্রথম মহিলা ডাক্তার হিসাবে বাংলায়, তিনি হচ্ছেন কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়। তো কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় মহিলা চিকিৎসক হিসাবে যথেষ্ট নাম করেন। তিনি 1878 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন। 1880-তে তিনি এফএ পরীক্ষায় পাশ করেন। এইগুলো গুরুত্বপূর্ণ। মেডিকেল কলেজে পরবর্তীকালে তার স্বামী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের অনুপ্রেরণায় তিনি পড়াশোনা শুরু করেন। তাকে প্রথমবার কিন্তু ফেল করিয়ে দেওয়া হয়। ঠিক আছে, প্রথমবার ফেল করিয়ে দেওয়া হয়, পরবর্তীকালে তিনি তিনি আবার পুনরায় পাশ করেন। নিজের লেডি হাসপাতালে
ডিলেট থেকে তিনি ডিগ্রি অর্জন করেছিলেন। তিনি যেটা ছিল তখন, এখনকার দিনে যেমন এমআরসিপি আছে, তখনকার দিনে এলআরসিপি, এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পাশ করে আসেন। এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং তিনি জনহিতকর মানে চিকিৎসা, সাধারণ মানুষের জন্য যে কাজ করা, এই বিষয়গুলো কিন্তু কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের মধ্যে প্রবলভাবে ছিল, এটা তিনি করেছিলেন। ঠিক আছে, এগুলো হলো কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ কাজ। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি যে আমরা তো এমনিতে এটা পড়লাম যে বোটানিক্যাল গার্ডেনের প্রতিষ্ঠা কবে হয়েছিল সেটা পড়েছি। বোটানিক্যাল গার্ডেনের একটা আদিতে একটা নাম ছিল, যেটা নাম ছিল কোম্পানির বাগান তো বললাম, আরেকটা নাম ছিল রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। রয়্যাল বোটানিক্যাল গার্ডেন, এই তথ্যটা একটু বলে রাখলাম। যেভাবে টপিকগুলো লেখা মানে বলে দিলাম, এইভাবে যদি নোট ডাউন করে নাও, এই টপিকগুলো পড়ে গেলেই যথেষ্ট, আর কিছু করতে হবে না। এই কোম্পানির বাগানের যে সেগুন কাঠ, সেটা মূলত ব্রহ্মদেশে হতো, সেখান থেকে নিয়ে আসা হয়। ঠিক আছে, ব্রহ্মদেশে হতো, সেখান থেকে নিয়ে আসা হয়। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠা হচ্ছে, কবে কলকাতা ওই স্কুল বুক অফ সোসাইটি কবে প্রতিষ্ঠা হচ্ছে, এইগুলো দেখে রাখবে। আচ্ছা, হিন্দু কলেজ 1817, স্কুল বুক অফ সোসাইটি 1818। আচ্ছা, 1855 হিন্দু কলেজের নতুন নাম হলো, হিন্দু কলেজের নতুন নাম হচ্ছে প্রেসিডেন্সি কলেজ। 1855 হিন্দু কলেজের নতুন নাম হচ্ছে প্রেসিডেন্সি কলেজ। এছাড়া আর কি পড়তে হবে, তিনি নীলরতন সরকার, যিনি কার সাথে কলকাতা মেডিকেল স্কুল প্রতিষ্ঠা করেন, কার সঙ্গে সহায়তায় করেছিলেন, সেটা হচ্ছে নোটে দেওয়া আছে, সেটা সেটা হচ্ছে ডক্টর সুরেশ প্রসাদ সর্বাধিকারী। ডক্টর সুরেশ প্রসাদ সর্বাধিকারী, এনার সাথে মিলিতভাবে তিনি মেডিকেল কলেজ মানে যেটা স্কুল, মেডিকেল কলেজের যে স্কুল, সেটা তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। এই যে মেডিকেল স্কুল যেটা, ঠিক আছে। নীলরতন সরকার প্রচেষ্টায় বেঙ্গল টেকনিক্যাল স্কুল, যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, এগুলো প্রতিষ্ঠা হয়। তার উল্লেখযোগ্য গবেষণা ছিল, তার উল্লেখযোগ্য গবেষণা, এক তো তিনি ক্যালকাটা মেডিকেল ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন, ক্যালকাটা মেডিকেল ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন নাম্বার ওয়ান নীলরতন সরকার। আরেকটা তার উল্লেখযোগ্য গবেষণা ছিল সিরোসিস অফ লিভার অফ চিলড্রেন, শিশুদের লিভারের সিরোসিস, সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন, শিশুদের যে সিরোসিস অফ লিভার, সেই বিষয়ে তিনি কিন্তু গবেষণা করেছিলেন। কারোর এই পর্যন্ত যদি কোনো কোয়েশ্চেন থাকে বলো। তার ছাত্র ছিলেন ডক্টর বিধান চন্দ্র রায়। আসছি, এই অবধি যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলো। নেই? বেঙ্গল ইমিউনিটি প্রতিষ্ঠিত হয় 1919 সালে। ডক্টর কৈলাস চন্দ্র বসু এবং ডক্টর বিধান চন্দ্র রায়, বেঙ্গল ইমিউনিটি 1919 সালে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, 1897 সালে কলকাতায় প্রথম প্লেগ রোগ দেখা দেয়। 1897 সাল কলকাতায় প্রথম প্লেগ রোগ দেখা দেয়।
আচ্ছা, আরজি কর মেডিকেল কলেজ রাধা গোবিন্দ করের যে স্বপ্নের যে প্রজেক্টটি আমরা বলি এখনকার ভাষায়, যেটা প্রতিষ্ঠা হয়েছিল বেলগাছিয়া অ্যালবার্ট ভিক্টর কলেজ হসপিটাল, যার প্রথম নাম ছিল বেলগাছিয়া অ্যালবার্ট ভিক্টর কলেজ হসপিটাল। পরবর্তীকালে আরজিকর তো অনেক পরে হয়েছে, 1949 হয়েছে। আচ্ছা, রাধা গোবিন্দ করের উল্লেখযোগ্য যে গ্রন্থগুলো ছিল সেগুলো হচ্ছে ধাত্রী সহায়, অ্যানাটমি, ঠিক আছে, এছাড়া স্ত্রীরোগ চিকিৎসা, সংক্ষিপ্ত শিশু ও বালক চিকিৎসা, এইগুলো। তখনকার সময় এখনকার মতো এরকম স্পেশালিস্ট ডক্টর পাওয়া যেত না, একজন ডাক্তারই মোটামুটি ভাবে সবকিছু ট্রিটমেন্ট করতে পারতেন এবং তারা বেশ সেই বিষয়ে মানে এখনকার মতো নয় যে যিনি পেটের ডাক্তার তিনি আর মানে অন্য কোনো কিছু ট্রিটমেন্ট করেন না। তখন মোটামুটি একজনই সমস্ত বিষয়টা দেখভাল করতেন এবং ডক্টর বিধান চন্দ্র রায় তোমরা তো জানোই যে যিনি এক ঝলক দেখলেই বলে দিতে পারতেন যে এই ব্যক্তির কি রোগ হয়েছে। তো সেই কারণে তো ডক্টর রাধা গোবিন্দ করের অ্যানাটমি, সংক্ষিপ্ত শিশু ও বালক চিকিৎসা, স্ত্রীরোগ চিকিৎসা, এগুলো উল্লেখযোগ্য বই। কাদম্বিনী কত সালে? 1880-তে তিনি এফএ পাশ করেন, সালগুলো একটু দেখে রেখো। প্রথমবার স্নাতক হন তিনি 1882 সালে। বিবাহ করেন দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়কে। 1890 সালে লেডি ডাফরিন কলেজের হাসপাতালে চিকিৎসক রূপে নিযুক্ত হন। এডিনবরা থেকে তিনি পড়ে এসেছেন, তার বিদেশি ডিগ্রি রয়েছে। এইগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে, বিজ্ঞানের ক্ষেত্রে। এরপরে আসি ডক্টর মহেন্দ্রলাল সরকার। ডক্টর মহেন্দ্রলাল সরকারের শ্রেষ্ঠ যে কীর্তি সেটা হচ্ছে আর কিছুই নয়, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, ঠিক আছে, এটা হচ্ছে তার শ্রেষ্ঠ কীর্তি। এই যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। দাড়িটা তুলে দেখা পড়ে গেছে। আচ্ছা, এটা গেল গুরুত্বপূর্ণ। তার মৃত্যুর পর তার ভাইপো ছিলেন ডাক্তার অমৃতলাল সরকার, তিনি কাজ করেছেন দীর্ঘদিন। ক্যাম্বেল মেডিকেল স্কুলের বর্তমান নাম হচ্ছে এনআরএস হসপিটাল। তাহলে এনআরএস যে হসপিটাল তার আগে কি নাম ছিল? ক্যাম্বেল মেডিকেল স্কুল। যার বর্তমান নাম হচ্ছে এনআরএস হসপিটাল, ঠিক আছে। লাল মাধব মুখোপাধ্যায়, যিনি কলকাতা মেডিকেল অ্যাসোসিয়েশনের পরবর্তীকালে সভাপতি হন। নীলরতন সরকার প্রথমে ছিলেন, পরবর্তীকালে লাল মাধব মুখোপাধ্যায়, যিনি কলকাতা মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি হিসেবে নিযুক্ত হন। আচ্ছা, চিকিৎসক অথচ একজন চিত্রকর হিসেবে তিনি নাম করেছিলেন, সেই ব্যক্তি হচ্ছে বনবিহারী মুখোপাধ্যায়, যিনি ব্যঙ্গ সাহিত্যিক এবং ব্যঙ্গ চিত্রকার। ব্যঙ্গ সাহিত্যিক আবার ব্যঙ্গ চিত্রকর। তার নাম হলো বনবিহারী মুখোপাধ্যায়। বনবিহারী মুখোপাধ্যায়, আবার তিনি পেশায় একজন চিকিৎসক। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, যিনি 1898 সালে মেডিসিন এবং সার্জারিতে তিনি প্রথম হয়েছিলেন, তাকে ম্যাকলাউড স্বর্ণপদক দেওয়া হয়। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, যিনি 1898 সালে মেডিসিন এবং সার্জারিতে প্রথম হয়েছিলেন।
তার লেখা বইটার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ট্রিটিজ অফ কালাজ্বর। ট্রিটিজ অফ কালাজ্বর। ট্রিটিজ অফ কালাজ্বর, ঠিক আছে। এই হলো উপেন্দ্রনাথ ব্রহ্মচারী চিকিৎসা বিজ্ঞানের মধ্যে উল্লেখযোগ্য বই। তিনি নাইট উপাধি পেয়েছেন 1934 সালে। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী নাইট উপাধি পেয়েছেন 1934 সালে। অ্যাপ্লাইড সায়েন্সের উপর কাজ করেছেন চুনিলাল বসু। অ্যাপ্লাইড সায়েন্স যেটাকে আমরা বলে থাকি ফলিত বিজ্ঞান, ফলিত রসায়ন, ঠিক আছে, ফলিত বিজ্ঞান রসায়ন এর উপর কাজ করেছেন চুনিলাল বসু, যাকে অ্যাপ্লাইড সায়েন্স বলা হয় এখনকার ভাষায়। উনিশশো সালে ক্যালকাটা মেডিকেল ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন চুনিলাল বসু। ক্যালকাটা মেডিকেল কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন চুনিলাল বসু 1901 খ্রিস্টাব্দে। আচ্ছা, এরপর অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে চুনিলাল বসু যিনি কলকাতা সেরিফ ছিলেন, সেরিফ তখন একটা পদ ছিল সেরিফ বলে, ঠিক আছে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স এর সভাপতি ছিলেন। এবার আমি বলি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স কার এর মানে প্রতিষ্ঠাতা কে, একটু আগেই আমি পড়িয়েছি, কে প্রতিষ্ঠাতা? কে? মিনতি বলো। হ্যাঁ ম্যাম, কি কোশ্চেনটা আগে বলুন। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স এর প্রতিষ্ঠাতা কে? কেউ পড়া শুনছো না, বাকিরা? আমি ম্যাম মহেন্দ্রলাল সরকার। মহেন্দ্র মহেন্দ্রলাল সরকার। হ্যাঁ, মহেন্দ্রলাল সরকার, গুড। এগুলো করতে হবে, হ্যাঁ, আর কিন্তু ফেলে রেখো না, বারবার বলছি। তারপরে হচ্ছে যে নোটস গুলো কোথাও মোবাইলের ভেতরেই থেকে যাচ্ছে, সেগুলো আর ভিতরে ঢুকছে না। আচ্ছা, তারপরে হচ্ছে মহেন্দ্রলাল সরকার বললাম, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, লাল মাধব মুখোপাধ্যায় সম্পর্কে বললাম, সুরেশ প্রসাদ সর্বাধিকারী আগেই বলেছি যে তিনি এবং চুনিলাল বসু খুব গুরুত্বপূর্ণ। সুরেশ প্রসাদ সর্বাধিকারী তিনি একজন অভিজ্ঞ চিকিৎসক ছিলেন। এই যে চুনিলাল বসু তিনি অসহযোগ আন্দোলনেও কিন্তু যুক্ত হয়ে পড়েছিলেন, অসহযোগ আন্দোলনে যুক্ত হয়ে পড়েন, ঠিক আছে। তারপরে আসছে বিধানচন্দ্র রায়। বিধানচন্দ্র রায় হচ্ছে, বিধানচন্দ্র রায় সম্পর্কে বলবো যে তিনি ভারতরত্নে ভূষিত হন 1961 সালে, 1961 বিধানচন্দ্র রায় ভারতরত্নে ভূষিত হন। নেক্সট তথ্য হচ্ছে 1923 সালে তিনি সুরেন্দ্রনাথ, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন।
তিনি যে পশ্চিমবঙ্গে যে কৃষি যে বিদ্যালয় ছিল সেখানেও তিনি দীর্ঘদিন গুরুত্বপূর্ণ পদে ভূমিকা পালন করেছিলেন। তারপর হচ্ছে শিলংয়ের যে হাইড্রো ইলেকট্রিক কোম্পানি সেখানেও তিনি ডিরেক্টর ছিলেন। এগুলো গুরুত্বপূর্ণ। ডক্টর বিধান চন্দ্র রায় 1961 সালে ভারতরত্নে পুরস্কৃত হয়েছিলেন। রয়্যাল সোসাইটি অফ ট্রপিক্যাল মেডিসিন যার ফেলো নির্বাচিত হন। রয়্যাল সোসাইটি অফ ট্রপিক্যাল মেডিসিন যার ফেলো নির্বাচিত হয়েছিলেন। ঠিক আছে, ডক্টর বিধান চন্দ্র রায়। এগুলো হলো তার উল্লেখযোগ্য কাজ। 1918 সালে তিনি কারমাইকেল মেডিকেল কলেজে মেডিসিনের অধ্যাপক ছিলেন। তার আগে 1911 সালে রাধা গোবিন্দ কর প্রতিষ্ঠিত ক্যালকাটা মেডিকেল কলেজেও শিক্ষকের দায়িত্ব ভূমিকা পালন করেছেন। এগুলো গেল। নেক্সট হচ্ছে যে এশিয়ার প্রথম মনোরোগ চিকিৎসককে, আজকাল তো আমরা প্রায় সময় শুনি সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট, তো এই যে মনোরোগ চিকিৎসক কে? প্রথম মনোরোগ চিকিৎসক কে ছিলেন এশিয়ার? প্রথম ছিলেন গিরীন্দ্র শেখর বসু। প্রথম ছিলেন গিরীন্দ্র শেখর বসু। গিরীন্দ্র শেখর বসু প্রথম সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট, যেটাই, দুটো বিষয় কিন্তু আলাদা। ঠিক আছে, যাই হোক, প্রথম মনোবিদ গিরীন্দ্র শেখর বসু। তার লেখা বই হচ্ছে এভরিডে সাইকো অ্যানালিসিস। এভরিডে সাইকো অ্যানালিসিস তার বইয়ের নাম, বা কনসেপ্ট অফ রিপ্রেশনস। কনসেপ্ট অফ রিপ্রেশনস, ঠিক আছে। আর ওনার বইয়ের নাম হচ্ছে, গুরুত্বপূর্ণ বই যেটা, সেটা হচ্ছে এভরিডে সাইকো অ্যানালিসিস। প্রথম ভারতে বাষ্পীয় ইঞ্জিন কবে এসেছিল? প্রথম ভারতে বাষ্পীয় ইঞ্জিন এসেছিল 1820 সালে। এটা গুরুত্বপূর্ণ। 1820 ভারতবর্ষে প্রথম যে স্টিম ইঞ্জিন, বাষ্পীয় ইঞ্জিন, মনে আছে তো, জেমস ওয়াটের এই বাষ্পীয় ইঞ্জিন, তো সেই বাষ্পীয় ইঞ্জিন প্রথম আসে 1820 সালে, সরি 1820 সালে। প্রথম ভারতবর্ষে বাষ্পীয় ইঞ্জিন নির্মাণ করেন গোলকচন্দ্র নন্দী। প্রথম ভারতবর্ষে নির্মাণ করেন গোলকচন্দ্র নন্দী বাষ্পীয় ইঞ্জিন। ঠিক আছে। সীতানাথ ঘোষ, সীতানাথ ঘোষ যিনি, মানে এটা কারিগরি যে বিজ্ঞানের সঙ্গে জড়িত যে বিষয় সেটা নিয়ে আলোচনা করছি, কারিগরি যে বিজ্ঞান। সীতানাথ ঘোষ প্রথম গম গম ভাঙানোর যে মেশিন, সেই যন্ত্র, সেটা প্রথম তিনি কিন্তু মানে তৈরি করেন। ঠিক আছে, বা সফল হয়েছিলেন, তৈরি করেছিলেন সীতানাথ ঘোষ। ম্যাম, প্রশ্নগুলো না প্রশ্ন আকারে, মানে নোটে না প্রশ্ন আকারে দেওয়া থাকলে সুবিধা হতো পড়তে। দেবো, কিন্তু ডিটেলটা একটু একটু জানতে হবে। এত বড় সিলেবাসটাকে এক জায়গায় নিয়ে আসাটা ভীষণ, এত কম সময়ের মধ্যে তোমরা যদি একটুও কোঅপারেট না করো তাহলে কি করে হবে? একটা নোটসই তোমরা ঠিক করে খুঁজে পাও না, দেখোই না ইনফ্যাক্ট। আচ্ছা, তারপরে হচ্ছে যে মহেন্দ্রচন্দ্র নন্দী, যিনি কলকাতার বাজারে ব্রাদার্স ইঙ্ক তৈরি করেছিলেন। মানে কালি, আমরা যে কালি দিয়ে লিখি আর কি, সেই কালি প্রথম তৈরি করেছিলেন মহেন্দ্রচন্দ্র নন্দী। এবং সব থেকে বড় কথা, নীরদ সি চৌধুরী, বিখ্যাত নীরদ সি চৌধুরী, যিনি তার বইয়ে, যার বইটার নাম হচ্ছে, খুব বিখ্যাত বই, আশা করি তোমরা শুনেছো,
যারা কম্পিটিটিভে আছো তারা তো জানবে যে অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান বলে একটা বই আছে নীরজ সি চৌধুরীর, যেখানে এই মহেন্দ্রচন্দ্র নন্দীর কথা বলেছেন, মহেন্দ্রচন্দ্র নন্দীর কথা বলেছেন। আচ্ছা, এরপর আসবো, আমি বুঝতে পারছি আমি ওগুলোও করে দেওয়ারই চেষ্টা করছি, তার কারণ পড়াশোনা একদম হচ্ছে না, 11-12 এর অবস্থা গুরুতর খারাপ, একটা পরীক্ষা দাও না, কিচ্ছু না। অন্তত আগের 2 থেকে 3টে পরীক্ষা টোটালি আমি দেখেছি কেউ দেয়নি পরীক্ষা। সুকুমার রায়, জগদীশচন্দ্র বসুর কথায় আসছি, সুকুমার রায় যে বিজ্ঞান চর্চা করতো সেটা কি জানো? এবং কিছু জাস্ট যারা মাধ্যম, আমি জানি না উচ্চ মাধ্যমিকে পড়াও যারা, জাস্ট আগের বছর বা তার আগের বছর এই প্রশ্নটা এসেছিল যে বিজ্ঞান চর্চায় সুকুমার রায়ের ভূমিকা, ক্লাস 11 এর বা 12 এর কোয়েশ্চেনে প্রবাবলি উচ্চ মাধ্যমিকে, যেখানে বিষয়টা নিয়ে বিতর্কের সৃষ্টি হয় যে সুকুমার রায় আবার কবে বিজ্ঞান চর্চা করলো। তার একটা বড় কারণ হচ্ছে কেউ আমরা টেক্সট পড়ি না, শুধুমাত্র এই গতের কিছু নোটস পড়ে যায় পরীক্ষার হলে, যার ফলশ্রুতি এটাই। অ্যাকচুয়ালি সুকুমার রায় যেটা গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন সেটা হচ্ছে যে এই দেশে বিদেশ থেকে আজকে আমাদের এই যে প্রিন্ট, এই যে ব্লক, এই যে প্রিন্ট, এই বিষয়টা প্রথম উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, যিনি বিদেশ থেকে এদেশে নিয়ে এসেছিলেন, তখন তো ছাপাখানার জায়গা ছিল, তো ওদের মধ্যে হাফটন ব্লক, হাফটন ব্লক, এই হাফটন ব্লকের প্রবর্তন করেছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হলো সুকুমার রায়ের বাবা। হাফটন ব্লক মুদ্রণ যন্ত্রের কথা বলা হয়েছে, ঠিক আছে? তো এই হাফটন, এই অ্যাক্টস সামারাইজড, এইটার উপরেই তিনি রচনা করেছিলেন। হাফটন প্রযুক্তির উপরে সুকুমার রায় 1912 সালে একটি গ্রন্থ রচনা করেন, ঠিক আছে, যেটাকে আমরা বলে থাকি পিন হোল থিওরি, যেটাকে আমরা বলে থাকি পিন হোল থিওরি। এই হাফটন ব্লকের উপরে তিনি কাজ করেছিলেন, প্রযুক্তির উপরে। হাফটন এক্স সামারাইজড বলে, ইএসিটিএস, ইএসিটিএস এক্স সামারাইজড বলে, ঠিক আছে? এই যে কাজটা তিনি করেছিলেন, পরবর্তীকালে যেটা হচ্ছে সুকুমার রায়ের পিন হোল থিওরি নামে পরিচিত হয়, পিন হোল থিওরি, এবং যার বেসিসে তিনি রয়্যাল ফটোগ্রাফিক সোসাইটির সদস্য নিযুক্ত হন, রয়্যাল ফটোগ্রাফিক সোসাইটি। এবং তিনি নিজে প্রেসিডেন্সি কলেজে পড়বার সময় একটা একটা পত্রিকা তৈরি করেছিলেন, নামটা খুব মজাদার ছিল, 32.5 ভাজা, 32.5 ভাজা পত্রিকাটার নাম, 32.5 ভাজা। তাই সুকুমার রায়কে আমরা শুধুমাত্র, বা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীকে আমরা শুধুমাত্রই কিন্তু একজন সাহিত্যিক বলতে পারি না। আচ্ছা, এরপরে আসি যে বৈজ্ঞানিক জগদীশ চন্দ্র বসুর কথায়। জগদীশ চন্দ্র বসু
যিনি গবেষণার জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তিনি বিএসসি পাশ করেছিলেন 1884 সালে। এত কিছু দরকার নেই, যথেষ্ট কম করেই বলছি। 1884 তিনি বিএসসি পাশ করেছিলেন, ঠিক আছে। তারপরে তিনি বসু বিজ্ঞান মন্দির স্থাপন করেন। তিনি বলেছিলেন যে না, উদ্ভিদের মধ্যেও প্রাণ রয়েছে। তার প্রধান গবেষণা কি ছিল? যে গাছেরও প্রাণ রয়েছে, তাই তো, উদ্ভিদের মধ্যে প্রাণ রয়েছে। তিনি 1917 খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দির তৈরি করেন। 1917 খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দির তৈরি করলেন। তারপর কি করলেন? তার উল্লেখযোগ্য যেগুলো তিনি তৈরি করেছিলেন বা তার উল্লেখযোগ্য যে সৃষ্টি, তার মধ্যে সেগুলো হলো, একটা হচ্ছে ক্রেস্কোগ্রাফ, তারপরে স্ফিগমোগ্রাফ, ঠিক আছে, ক্রেস্কোগ্রাফ, স্ফিগমোগ্রাফ, তারপর হচ্ছে পোটোমিটার, তারপর হচ্ছে ফটোসিনথেটিক যে বাবলার, এইগুলো। তাহলে একটা হচ্ছে ক্রেস্কোগ্রাফ আর স্ফিগমোগ্রাফ, এই দুটো মনে রাখো, তাহলেই হবে, এটা সবথেকে গুরুত্বপূর্ণ। ক্রেস্কোগ্রাফ আর আর পোটোমিটার, ঠিক আছে। তার অব্যক্ত নামে বইটি রয়েছে, আমাদের পড়তে হয় অব্যক্তর কথা প্রবন্ধ সাহিত্যে, জগদীশ চন্দ্র বসু, এটা আমাদেরকে পড়তে হয়। আর একটা হচ্ছে ফিজিওলজি অফ ফটোসিনথেসিস, অর্থাৎ সালোক সংশ্লেষের উপরে লেখা ফটোসিনথেসিস, যেটা হলো সালোক সংশ্লেষ, যার বাংলা করলে বইটার নাম হচ্ছে এটা কি? না, এটা কি স্মিগমো? স্ফিগমো, দন্তে শয়ে ফয়ে হর্ষই গ, স্ফিগমো। ম্যাম ওই ইসিজির যে রিপোর্টটা হয় ওইটা কি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে পোর্টোমিটার, আর যেটা ওনার বইয়ের নাম বললাম যে ফিজিওলজি অফ ফটোসিনথেসিস, যেটা হচ্ছে সালোক সংশ্লেষের উপর তৈরি হয়েছে। সালোক সংশ্লেষ কিভাবে হয় এই বিষয়টা তিনি বিস্তৃত বর্ণনা করেন, এটা ওনার ইংরেজিতে লেখা বই। তাহলে বসু বিজ্ঞান মন্দির কবে তৈরি করেছিলেন, এটা অবশ্যই এই যে বইগুলো দেখো এখানে দেওয়া আছে, কি কি তৈরি করেছিলেন দেখো। এই ইসিজি ঠিক নয়, ওটা ওই মানে ব্লাডের রক্তচাপ আর কি মাপে, আর কি আমাদের যে ব্লাড প্রেশার সেই বিষয়টা মাপা, ঠিক আছে। আচ্ছা, এটা পড়বে প্রফুল্লচন্দ্র রায়, পড়বে প্রফুল্লচন্দ্র রায়, যার বেঙ্গল কেমিক্যাল যিনি তৈরি করেছিলেন প্রফুল্লচন্দ্র রায়, সব থেকে গুরুত্বপূর্ণ। এছাড়া কি তৈরি করেছিলেন? মার্কিউরাস নাইট্রাইট, যে গ্যাস, মাস্টার অফ নাইট্রেট বলা হয় যাকে, ঠিক আছে, মার্কিউরাস নাইট্রাইট যে গ্যাস রয়েছে, যে সেটা তিনি তৈরি করেছিলেন। বেঙ্গল কেমিক্যাল তৈরি করেছিলেন, আর এই যে মার্কিউরাস নাইট্রাইট তৈরি করেছিলেন, মাস্টার অফ নাইট্রেট। প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক কবে হয়েছিলেন? এইটা। বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা ছিলেন। এগুলো হলো উল্লেখযোগ্য। এটা হচ্ছে, এটা তাহলে হচ্ছে প্রফুল্লচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র রায়।
প্রফুল্লচন্দ্র রায়ের রসায়ন শাস্ত্রে ওনার প্রধান কাজই হচ্ছে রসায়নকে নিয়ে, রসায়ন শাস্ত্রকে নিয়ে ওনার প্রধান কাজ, ঠিক আছে। আর কেমিক্যাল যে সোসাইটি ওটা তিনি তৈরি করেছিলেন 1924 সালে, 1924 সালে তিনি তৈরি করেছিলেন। তারপরে হচ্ছে মেঘনাদ সাহা। মেঘনাদ সাহা খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি সায়েন্সের ক্ষেত্রে। মেঘনাদ সাহার ক্ষেত্রে তিনি কবে অধ্যাপনা করছেন, তার লেখা যে ফিলসফিক্যাল ম্যাগাজিনে তিনি কাজ করেছেন সেইটা গুরুত্বপূর্ণ। এছাড়া তিনি বিজ্ঞান কংগ্রেসের সভাপতি হচ্ছেন 1934 সালে, বিজ্ঞান কংগ্রেসের সভাপতি হচ্ছেন 1934 সালে। ঠিক আছে, বিজ্ঞান কংগ্রেসের সভাপতি 1934 সালে হচ্ছেন। তারপরে আর ওই অন ম্যাক্সওয়েল ট্রেসেস এটা প্রকাশিত হয়, অন ম্যাক্সওয়েল ট্রেসেস, এটা গুরুত্বপূর্ণ। সোলার ক্রোমোস্ফিয়ার অর্থাৎ সূর্য কিরণ সম্পর্কিত একটা ধারণা, যেটা ওনার বলা হয় যে সূর্যের যে মণ্ডল, বর্ণমণ্ডল, সেখানে আয়ন যে রশ্মিটা হয়, আমরা তো জানি যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এই যে ওজোনোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এই যে স্ফিয়ার গুলো রয়েছে অর্থাৎ বায়ুমণ্ডলের স্তর, এগুলোকে নিয়ে যে কাজ করার যে বিষয়গুলো, সেগুলো নিয়ে সৌরমণ্ডল কতটা আয়নের গিয়ে কতটা আয়ন রশ্মির উপর কতটা প্রভাব ফেলছে, এই বিষয় নিয়ে তিনি গবেষণা করেছিলেন। এরপরে হলো সত্যেন্দ্রনাথ বসু। সত্যেন্দ্রনাথ বসুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে তিনি প্লাঙ্ক সূত্র এবং আলোক তত্ত্বের কোয়ান্টাম প্রবন্ধ নামে প্রবন্ধ লিখেছিলেন। প্লাঙ্ক সূত্র, তাহলে তিনি করেছিলেন প্লাঙ্ক সূত্র আর কোয়ান্টাম, প্লাঙ্ক সূত্র আর কোয়ান্টাম তত্ত্ব। এই বিষয়ের উপর তিনি প্রবন্ধ লিখেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার একমাত্র বিজ্ঞান সংক্রান্ত গ্রন্থ ছিল বিশ্ব পরিচয়, যেটা উৎসর্গ করেছিলেন সত্যেন্দ্রনাথ বসুকে। তার একমাত্র বিজ্ঞান সংক্রান্ত যে গ্রন্থ সেটা হলো বিশ্ব পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটা তিনি উৎসর্গ করেছিলেন সত্যেন্দ্রনাথ বসুকে। বিশ্ব পরিচয়। স্টেলার থিওরির জনক কে? স্টেলার থিওরি, তার জনক ছিল দেবেন্দ্র মোহন বসু। দেবেন্দ্র মোহন বসু ছিল স্টেলার থিওরির জনক। স্টেলার থিওরির জনক দেবেন্দ্র মোহন বসু, ঠিক আছে। দ্য আপার অ্যাটমসফিয়ার এই বইটার রচয়িতাকে শিশির কুমার মিত্র। এই কোশ্চেনটা আসে, দ্য আপার অ্যাটমসফিয়ার। দ্য আপার অ্যাটমসফিয়ার, যার রচয়িতা হলেন শিশির কুমার মিত্র। প্রশান্ত চন্দ্র মহলান বিশ। এই প্রশান্ত চন্দ্র মহলান বিশ হচ্ছেন রাশি বিজ্ঞানের জনক, ভারতবর্ষের রাশি বিজ্ঞানের জনক, অর্থাৎ স্ট্যাটিস্টিক্স এর জনক বলা হয়ে থাকে তাকে। এই প্রশান্ত চন্দ্র মহলান বিশ, যিনি 1931 সালে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন, ভিভিআই। 1931 সালে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন, আইএসআই। এই যে 1931 সাল, কে প্রতিষ্ঠা করেন? প্রশান্ত চন্দ্র মহলান বিশ।
ডিটেলটা কেন দিয়েছি, কারণ তিনি কোথা থেকে পড়ে এসেছিলেন বা কোথায় বিদেশ থেকে ডিগ্রি অর্জন করেছিলেন এটা সকলের ক্ষেত্রে পড়তে একবার তোমাদেরকে হবে, ঠিক আছে? তো সেই কারণেই দেওয়া, মুখস্থ ছাড়া এই জায়গাটা কোনো লাভ নেই। 1968 সালে পদ্মবিভূষণ পান। 1968 সালে পদ্মবিভূষণ পেয়েছিলেন। নোবেল পুরস্কারের কমিটিতে ছিলেন। এরপরে আসে নীলরতন ধর। এই নীলরতন ধর যে ভদ্রলোক ছিল, তিনি আবার বিজ্ঞান একাডেমির প্রতিষ্ঠাতা ছিলেন। এনারা ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের লোকেরাও কিন্তু বিজ্ঞান চর্চা করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের লোকেরাও কিন্তু বিজ্ঞান চর্চা করেছিলেন। মোটামুটি ভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের বইয়ের নামটা বলেছি, বইটা। আর এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম জ্যোতির্বিজ্ঞান বিষয়ক কিছু বই লেখেন। একটাই বোধহয়, কিছু না, একটাই লিখেছিলেন জ্যোতির্বিজ্ঞান বিষয়ক। প্রথমত ওনার বাবা জ্যোতির্বিদ্যা নিয়ে পড়াশোনা করেছিলেন বা লিখেছিলেন, লেখেননি, মূলত পড়াশোনা করেছিলেন, ঠিক আছে এইটা। আর এছাড়া এখানে আর সেরকম কিছু পড়বার দরকার নেই। এগুলো গুরুত্বপূর্ণ, বেশি ভালো করে পড়বে। শিশির কুমার মিত্রটা পড়বে, ওনার বইয়ের নামটা পড়বে, ঠিক আছে? জগদীশ চন্দ্র বসু একটি বই লেখেন 1896-তে, পলাতক তুফান বলে, এটা পড়বে। জগদীশ চন্দ্র বসু 1896 সালে একটি বই লেখেন, যেটা হচ্ছে পলাতক তুফান। পলাতক তুফান বলে একটি বই লেখেন জগদীশ চন্দ্র বসু, ঠিক আছে? আর প্রথম ইলেকট্রন মাইক্রোস্কোপ নির্মাতা হচ্ছে নীরজানাথ দাশগুপ্ত। ইলেকট্রনিক যে মাইক্রোস্কোপ, এর প্রতিষ্ঠাতা হচ্ছে নীরজানাথ দাশগুপ্ত। নীরজানাথ দাশগুপ্ত হচ্ছে প্রথম ইলেকট্রনিক মাইক্রোস্কোপের প্রথম নির্মাতা, ঠিক আছে? বঙ্কিমচন্দ্র লিখেছিলেন বিজ্ঞান সংক্রান্ত রচনা কি? বিজ্ঞান রহস্য। এই অবধি আগে পড়ো, বাপ রে বাপ। বলো, বিজ্ঞান সংক্রান্ত বিষয়ে কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে বলো, তারপর ক্রীড়াটা এবার বলবো। এই রে, সব ঘুমিয়ে পড়লো নাকি? হ্যাঁ, এখানে তো প্রচুর ইনফরমেশন, এত মনে রাখতেই তো সমস্যা। কিচ্ছু করার নেই, তাহলে শুধুমাত্র 9-10-এ পরীক্ষা দাও। মনে রাখতেই হবে এবং পড়তেই হবে। দিনে 6 থেকে 8 ঘন্টা পড়তে হবে এই সময়। অন্য সব ছেড়ে দিয়ে পড়তে হবে যদি কিছু হতে হয়, আদারওয়াইজ বেকার হয়ে যাবে। তার কারণ হচ্ছে, বুঝতেই পারছো এমনিতে কি অবস্থা।
সেই জায়গায় কম্পিট করাটাই একটা বড় বিষয়। ও ম্যাম ইম্পর্টেন্ট গুলো বেছে কমিয়ে দিলে হয় না? আমি তো বেছেই দিলাম, মুখে যেগুলো বলেছি সেগুলো করে দিলেই তো হয়। আর কম্পিটিটিভ এক্সামস ওইভাবে হয় না, কোথা থেকে কি প্রশ্ন দেবে কোনো ঠিক ঠিকানা নেই। কাকে তুমি বাঁচবে? এটা কি স্কুলের পরীক্ষা দিচ্ছ যে বেছে দেব যে এই বছর এইটা এসছে আর তাহলে সামনের বছর আসবে না, ওইটা পড়ে যাও? কম্পিটিটিভ পরীক্ষাতে এই ধরনের রিকোয়েস্ট করাটাই উচিত নয়, তার মানে তুমি এমনিই পিছিয়ে যাচ্ছ। তোমাদের তবু একটা নির্দিষ্ট সিলেবাস রয়েছে, ভেবে দেখো তো যারা মিসলেনিয়াস বা ক্লার্কশিপ বা ডাব্লিউবিসিএস দিচ্ছে ওদের তো কোনো আদি অন্তই নেই। স্টাফ সিলেকশনের পরীক্ষা কলকাতা থেকে কখনো রাঁচিতে সিট ফেলছে, কখনো বিহারে সিট ফেলছে, কখনো কটকে সিট পড়ছে, তাই ছেলে মেয়েরা যাচ্ছে পরীক্ষা দিতে। খবর নিয়ে দেখো পরীক্ষা হচ্ছে অলরেডি, সোমবার থেকে শুরু হয়ে গেছে পরীক্ষা। সব কলকাতার বাইরে সিট পড়েছে। আচ্ছা, ফার্স্ট হলো ক্রীড়া সংস্কৃতির ইতিহাস। ক্রীড়াটা শুরু করব কি দিয়ে? কুস্তি দিয়ে। কুস্তি দিয়ে প্রথম শুরু করব। আচ্ছা, কুস্তি দিয়ে আমরা কিভাবে শুরু করব? যদি আমরা একদম প্রথমের দিকে যাই, এই কুস্তির কথা প্রথম উল্লেখ আছে রামায়ণ মহাভারতে আছে, ইলিয়াড অডিসিতে আছে, মল্লযুদ্ধ, ঠিক আছে, সেখানে আছে। 1934 সালে প্রথম বাংলা এবং ভারতে শৌখিন কুস্তির উদ্ভব হয়। প্রথম 1934 প্রথম বাংলা এবং ভারতে শৌখিন কুস্তির প্রবর্তন হয়। ঠিক আছে, এটা অবশ্যই হবে, কুস্তির প্রবর্তন হয়। ফার্স্ট বড়দার মহারাজ খান্ডেরাম, যিনি ছিলেন কুস্তিগীর। তারপরে 1948 সালে কুস্তি ফেডারেশন তৈরি হয়। 1948 কুস্তির ফেডারেশন তৈরি হয়। দেশাত্ম বিপ্লবীরা দেশাত্মবোধকে কেন্দ্র করে তারা কুস্তি চর্চা করত, বিভিন্ন জায়গায় চলতো। যে ব্যায়াম সমিতি আছে, সিমলা ব্যায়াম সমিতি বিবেকানন্দের বাড়ির কাছে, ওখানে হতো। এগুলো মূলত ওদের কি বলবো, বিপ্লবীদেরই ওগুলো আখড়া ছিল, এক কথায় বলা যেতে পারে। এই যে দেখো যতীন্দ্রনাথ মুখার্জি, বাঘা যতীন, এরা সমস্ত মানে শরীর চর্চা করতো আর কি এইভাবে। আর প্রথম বললাম যার কথা, তিনি হচ্ছেন যে মহারাজ খান্ডেরাম। মহারাজ খান্ডেরাম যতটা সম্ভব আমি ছোট করে দিচ্ছি। কোথায় কোথায় কুস্তি চর্চার পরিচয় পাওয়া যায় যে জায়গাগুলো, সেগুলো হচ্ছে আলোয়ার, মথুরা, যোধপুর, ইন্দোর, কোলাপুর। এই কটা জায়গায় আলোয়ার, মথুরা, যোধপুর, ইন্দোর, কোলাপুর। এই সমস্ত জায়গাগুলোতে কুস্তি চর্চার একটা ইতিহাসের কথা জানা যায়, এই জায়গাটা। তারপর কুস্তির যে ফেডারেশনটা গড়ে ওঠে সেটা বললাম। প্রথম আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতা হয় কোন কোন দেশের মধ্যে সেটা পড়বে, যেটা হচ্ছে ভারত এবং জাপানের মধ্যে হয়েছিল। ভারত ও জাপানের মধ্যে হয়েছিল
সাল ছিল হচ্ছে সাল ছিল এটার 1953, সাল ছিল 1953, ঠিক আছে। সাল হচ্ছে 1953। এখনো সময় আছে, প্লিজ পড়ো আর হয়ে যাবে, চিন্তা করো না, ভয় পাওয়ার মতো কিছু হয়নি, পড়লেই হয়ে যাবে। আচ্ছা এবারে কি, আচ্ছা প্রথম ভারত থেকে রোমে এবং গ্রিসে, এই ভারত, রোম এবং গ্রিস এই দেশগুলিতে কুস্তি চর্চা করা হয়, ঠিক আছে। এগুলো গেল। আর ভারতে প্রথম মহারাজা নৃপেন্দ্র নারায়ণের চেষ্টায় কুস্তি প্রতিযোগিতা হয়। ভারতে প্রথম নৃপেন্দ্র নারায়ণের চেষ্টায় ভারতে কুস্তি প্রতিযোগিতা হয়। আচ্ছা কুস্তিতে সবথেকে একটা প্রচলিত সর্বাধিক পদ্ধতি হচ্ছে রদ্দা। রদ্দা সবথেকে প্রচলিত একটা পদ্ধতি হচ্ছে রদ্দা। কুস্তির ক্ষেত্রে বিভিন্ন প্যাচ রয়েছে, সেগুলো গুরুত্বপূর্ণ। রদ্দা, রদ্দা মানে আমরা যেমন যে পরিভাষাগুলো বলি না যে খেলার ক্ষেত্রে থাকে, তো সেরকম কুস্তির ক্ষেত্রেও কিছু পরিভাষা রয়েছে। সেগুলো কি কি, যেমন হচ্ছে টিব্বি, যেমন হচ্ছে ঢাক, টাং, এইগুলো। অ্যাকচুয়ালি এটা কুস্তি ঠিক নয়, এটাকে আমরা বলবো, মানে আমরা বলি ওটাকে কি বলবো, এটা কুস্তির সরি কুস্তির এটা টার্মিনোলজি নয়, এটা হচ্ছে মানে যে শরীর দেখায় সেটাকে বলা হয়। হচ্ছে বিভিন্ন চকচকে করে শরীরে তেল ফেল মেখে আসে, ওইগুলোকে বলা হয় এক কথায় দেহ সৌষ্ঠব। এত বাজে টপিক ঢুকিয়েছে না তোমাদের চিন্তারও বাইরে। বোবা পাট, পাট, টাং, এইগুলো। কুল্ল, এইগুলো, ঠিক আছে। পরও আমি দেখছি এগুলোকে ছাটকাট করার ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা কুস্তির কথা প্রথম বলে দিয়েছি। ভারতবর্ষ, আমাদের দেশে, আমাদের রাজ্যের ক্ষেত্রে মুর্শিদাবাদের কুস্তির প্রথম আখড়া চালু হয় মুর্শিদাবাদে, ঠিক আছে। মুর্শিদাবাদে প্রথম কুস্তির আখড়া চালু হয়। আচ্ছা এবারে আসি গোবর গুহর কথায়। এই গোবর গুহ, এই গোবর গুহর প্রকৃত নাম হচ্ছে যতীন্দ্র চরণ গুহ। যতীন্দ্র চরণ গুহ, যিনি হচ্ছেন গোবর গুহ, তার সর্বাধিক প্রচলিত রীতিটা ছিল রদ্দা, যেটা বললাম, ঠিক আছে, রদ্দা। যতীন্দ্র চরণ গুহ নামটা মনে রেখে দিন। ব্যাস এইটুকু পড়ো এখান থেকে। এবারে আসি ফুটবল। কুস্তি থেকে তো বলেছি, এইটুকু আগে রেডি হোক, তারপরে দেখছি। ফুটবলে হচ্ছে সব থেকে বিখ্যাত ব্যক্তি, নাম বলতে পারবে? নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। সিনেমাটা দেখলেও হতো, গোলন্দাজ। কলকাতায় বাঙালিদের ফুটবল ক্লাবগুলো কত সাল থেকে একের পর এক গড়ে উঠেছে, সেই সালটা 1886-তে শোভাবাজারে প্রথম বাঙালি ক্লাব গড়ে ওঠে, সেইটা 1911-তে মোহনবাগান, 1892-তে মোহামেডান স্পোর্টিং। এগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো যারা এখানে একটা ভুল হয়েছে, এটা হচ্ছে শিল্ড জয়ী হবে, শিল্ড, শিল্ড জয়ী হবে, ঠিক আছে। এটা দেখো 1892-তে মোহামেডান স্পোর্টিং তৈরি হয়। মোহনবাগান 1911 সালে শিল্ড জয় করে, আইএফএ শিল্ড জয় করে।
হকি, আচ্ছা এইগুলো একটু দেখবে। সাঁতার, লং টেনিস, ছোট ছোট করে করে দেওয়া আছে। কে কি পেয়েছিল? বুলা চৌধুরী 2বার ইংলিশ চ্যানেল ক্রস করেছিল। মিহির সেন, ঠিক আছে, রেশমি শর্মা, রিচা শর্মা দেব, এরা। আচ্ছা, ফুটবলের পীঠস্থান কোথায়, কোন দেশকে বলা হয় বলতে পারবে? ফুটবলের পীঠস্থান, আধুনিক ফুটবলের। ম্যাম ফুটবলের জন্ম তো ভারতেই। আধুনিক ফুটবলের পীঠস্থান, ওটা তো ভারতের ক্ষেত্রে। ভারতে কি খেলা হয়? সব থেকে বেশি ইংল্যান্ডে, ইংল্যান্ডে। ভারতে তো অনেক পরে হয়েছে, আগে তো ব্রিটিশরাই খেলতো। 1920 সালে ইস্ট বেঙ্গল তৈরি হয়, ইস্ট বেঙ্গল। মোহামেডান স্পোর্টিং, ইস্ট বেঙ্গল আর মোহনবাগান, এই তিনটে ভালো করে দেখে রেখো তাহলে। ক্যালকাটা ক্রিকেট ক্লাব তৈরি হয়েছে 1792 তে। ক্যালকাটা ক্রিকেট ক্লাব তৈরি হয়েছে 1792। বাংলার ক্রিকেটের জনক কে ছিল বলতে পারবে? সারদা রঞ্জন রায়চৌধুরী। বাংলার ক্রিকেটের জনক হচ্ছে সারদা রঞ্জন রায়চৌধুরী। সারদা রঞ্জন রায়চৌধুরী, যিনি সম্পর্কে সত্যজিৎ রায়ের দাদু ছিলেন। তো ইনফরমেশন দিয়েছে তোমাদের, আর বলার কথা না। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট জীবনটা দেখতে হবে, তিনি কত রান করেছেন ইত্যাদি ইত্যাদি, টোটাল অলমোস্ট। ঝুলন গোস্বামী আইসিসি সেরা প্লেয়ার হয়েছেন, মহিলা প্লেয়ার 2007 সালে। প্রশ্ন আসে না খুব একটা, দেখিনি। প্রথম মহিলা সাঁতারু ছিলেন আরতি সাহা, তারপরে হচ্ছে বুলা চৌধুরী, এটা আসে। মিহির সেন, প্রথম বাঙালি সাঁতারু হচ্ছেন মিহির সেন, ঠিক আছে। আর মহিলা হলে আরতি সাহা, বি কেয়ারফুল, দেখে এটা পড়বে। আচ্ছা, ধ্যানচাঁদ হকি খেলার ক্ষেত্রে ধ্যানচাঁদের আত্মজীবনী হচ্ছে গোল। ধ্যানচাঁদ হকি খেলার ক্ষেত্রে, হকি, ধ্যানচাঁদের আত্মজীবনী হচ্ছে গোল। অটোবায়োগ্রাফি, আত্মজীবনী, গোল। আরতি সাহা, যিনি প্রথম মহিলা সাঁতারু বাংলায়, তিনি পদ্মশ্রী পান 1960 সালে। 1960 পদ্মশ্রী পেয়েছিলেন। আর 1959 সালে তিনি ইংলিশ চ্যানেল ক্রস করেন। ইংলিশ চ্যানেল ক্রস করেছিলেন 1959। প্রথম ডেভিস কাপ, ডেভিস কাপ ফুটবলে খেলা হয়। ডেভিস কাপ প্রথম ফুটবলে খেলা হয়, সাল হচ্ছে 1900।
প্রথম চালু হয় 1900 সালে, এটা দেখে রাখবে। ডেভিস কাপ হচ্ছে 1900 সালে। দাবা খেলার স্রষ্টাকে বলতে পারবে? দাবা খেলার স্রষ্টাকে? খুব মজাদার উত্তর কিন্তু। দাবা খেলার স্রষ্টা হচ্ছে মন্দোদরী, রাবণের স্ত্রী। মন্দোদরী হচ্ছে দাবা খেলার স্রষ্টা। প্রথম খো খো খেলা শুরু হয় 1961 সালে। খো খো, ক্ষয়কার ক্ষয়কার, খো খো। খো খো খেলা শুরু হয় 1961। আর কিছু দেব না, এরপর দিলে তোমরা সব গুলিয়ে ফেলবে, এইটুকু আগে পড়ো, তারপর পরে আবার বলে দেবো। এই অ্যাথলেটিক্সটা একটু দেখবে, ঠিক আছে? অতটা গুরুত্বপূর্ণ নয়। লন টেনিস আর টেবিল টেনিসটা একটু দেখবে। এই পৌলমী ঘটকের কথাটা একটু দেখবে, এটা গুরুত্বপূর্ণ। আর লন টেনিসে লিয়েন্ডার পেস, জয়দীপ মুখোপাধ্যায় এদের কথাটা একটু দেখবে। একদিনে তোমাদের উপর অনেক চেপে যাচ্ছে। বলো, কারো যদি কিছু কোয়েশ্চেন থাকে বলো। ম্যাম পড়ে নি আগে। শান্ত হয়ে গেছে, ঠিক আছে, যাও পড়ে নাও।